নমস্কার, আমি রানানাথ। বাংলাদেশ এবং ত্রিপুরা মানে ভারতের ত্রিপুরার অংশে যে বিভিন্ন জায়গায় এত খারাপ পরিস্থিতি, বন্যার জন্য ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে, সেই বন্যার জন্য বিভিন্ন মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ট্রোল করা হচ্ছে বা বিভিন্ন খারাপ কথা বলা হচ্ছে। বাংলাদেশের লোক ভারতকে, ভারতের লোক বাংলাদেশকে বিভিন্ন রকমভাবে গালিগালাজ, বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলা হচ্ছে, বিভিন্ন কারণ না জেনে এগুলো বলা হচ্ছে। তো আজকে সেই কারণ উদ্ঘাটনের জন্য যে ভারতবর্ষের যে ত্রিপুরা অংশে যে ডুম্বুর বাঁধ রয়েছে, সেটা কেন, কি কারণে জল ছাড়া হলো, নাকি ছাড়া হয়েছে, নাকি আপন ইচ্ছাই ছেড়ে গেছে, সেটা আমাদের আজকে বুঝতে হবে, আমরা জানবো। এবং এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা থেকে ভবিষ্যতে আমরা কীভাবে বাঁচবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কীভাবে রক্ষা করব, সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝে যাব। তো দেখুন, প্রথমেই আমরা আসি আমাদের যে ফার্স্ট পয়েন্ট, যেটা আমাদের ভারতের ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারতের যে অংশে রয়েছে, সেই অংশে এই জায়গাটুকুতে এই জায়গাটুকু দেখা যাচ্ছে, এই জায়গাটুকু কিন্তু বাংলাদেশের অংশ, এছাড়া সমস্ত অংশটাই ভারতের। এইবার ব্যাপার হচ্ছে, এই যে জায়গাটায় আমি একটা লাল চিহ্ন দিয়ে রেখেছি, যে অংশটা, সেখানটাই হচ্ছে ডুম্বুর বাঁধ। এবং সেকেন্ডলি জায়গাটাকে যদি জুম করা হয়, তাহলে আমরা দেখতে পারবো যে এই যে অংশটা হচ্ছে বাংলাদেশ। এবং আরও বেশি জুম করলে পরে আমরা বাংলাদেশের বর্ডারটা দেখতে পারবো। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই যে বাংলাদেশের বর্ডারটা কোন এরিয়ার মধ্যে দিয়ে, কোন জায়গা দিয়ে যে বাংলাদেশের বর্ডারটা রয়েছে, সেটা হচ্ছে, দেখুন, যে বিশেষ করে কথা হচ্ছে এই এরিয়াটুকু, আমি যেটা দেখাচ্ছি সেই এরিয়াটুকুর কথা হচ্ছে, তার মানে এই এরিয়াটুকুর মধ্যে কথা হচ্ছে। আর মেন যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে এই পয়েন্টটাতে ডুম্বুর বাঁধ যেটা। তো সেটা দেখার জন্য আমরা আরও একটু জুম করে নিই। এই যে দেখা যাচ্ছে যে ডুম্বুর বাঁধটা এইখানে রয়েছে, এটা কিন্তু ভারতের অংশ, ঠিক আছে। আমি সেটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিই যে এই অংশটা, এই পুরো অংশটা যেটা রয়েছে, এটা কিন্তু পুরোপুরি বাংলাদেশের মধ্যে। এখান থেকে কিন্তু পুরোপুরি এই সাইডের দিকে বাংলাদেশ, এই সাইডের দিকেও বাংলাদেশ, এবং এই স্থানটা পুরোপুরি কিন্তু ভারতবর্ষের, যেটা ত্রিপুরার অংশ। অতএব একটা জিনিস, একটা বিষয় দেখুন, আপনারা এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এইখান থেকে, এই বাঁধের এই অংশ থেকে পুরোপুরি যেখান থেকে গেছে, আমি দেখাচ্ছি পুরোপুরি পয়েন্টটা, পুরোপুরি একদম সোনামুড়া দিয়ে কুমিল্লার মধ্যে দিয়ে নদী পুরোপুরি বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। তো এই জায়গাটা পুরোপুরি ভারতের অংশ। এবং এই ত্রিপুরা যখনই এই অংশটাকে পাস করে, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, সেখানে হচ্ছে কুমিল্লার অবস্থান, এই অংশটা। এবং প্রচণ্ড পরিমাণে এই অংশটা দিয়ে এত পরিমাণে ভয়াবহ বন্যা হয়েছে, যেটা বলাই যায় না। তার জন্য সবাই দোষারোপ করছে, যেটা হচ্ছে এই ডুম্বুর বাঁধকে। তো এটা কি সত্যি নাকি মিথ্যে, সেটা আজকে আমরা বুঝবো কিছু পয়েন্টের মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রথমে এটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের ড্রেনেজ সিস্টেমটাকে বুঝতে হবে, মানে নদীর যে গঠনটা, সেটা আমাদের বুঝতে হবে। নদী সবসময় কোন অংশ দিয়ে যায়? নদী সবসময় নিচু অংশ দিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে একটা ভারতের রিভার মানে গঙ্গা নদীকে আমি ধরেছি। সেই গঙ্গা নদীর মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন অংশ থেকে, এই যে মেন অংশ যেটা গঙ্গা নদীর, এটা এসে পুরোপুরি এসে কোথায় পড়েছে, নাকি এই যে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। আর এখানে ব্রহ্মপুত্র এসে গঙ্গার সাথে মিশে, যেটা হচ্ছে বে অফ বেঙ্গল, যেটা হচ্ছে সাগরে গিয়ে পড়েছে। তো মেন ব্যাপার হচ্ছে নদীর যে কাজ, সেটা কি? নদী সবসময় কিন্তু উঁচু থেকে নিচুর দিকে নামে, নিচু থেকে কিন্তু উঁচুর দিকে নামে না। অতএব এই যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে অংশগুলো রয়েছে, এখান থেকে যে নদীগুলো পুরোপুরি নেমে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলো বেশিরভাগই পাহাড়ি অঞ্চল, এবং তার মধ্যে দিয়ে এসে নদী নিচে পড়েছে, এবং নিচে এসে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সেটা বঙ্গোপসাগরের মধ্যে গিয়ে পড়েছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি যদি এই বন্যা সিস্টেমটাকে বুঝতে চাই, তাহলে এটা আমাদের সব থেকে বড় বোঝার বিষয়। এবার নেক্সট, তার মানে আমরা এখান থেকে বুঝে গেলাম যে নদীর যে অংশটা পাহাড়ি অঞ্চল থেকে নেমে নিচের দিকে আসছে, এসে বঙ্গোপসাগরে পড়ছে, যার জন্য সেই অঞ্চলের জল পুরোপুরি নিষ্কাশন হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। যদি বঙ্গোপসাগরে না পড়তো, তাহলে কিন্তু দুই পাশ ছাপিয়ে বন্যা সৃষ্টি হতো। বোঝা গেল? এইবার নেক্সট আমরা আসবো হচ্ছে পয়েন্টে। তো আমি 2-3টে পয়েন্টের মাধ্যমে আজকে বুঝিয়ে দিচ্ছি একদম ক্লিয়ারলিভাবে। তো প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে নদী সংরক্ষণের অভাব।
বাংলাদেশের যে প্রবলেমটা হচ্ছে, আমি যে ড্যামের কথা বলেছি, যে বাঁধের কথা বলেছি, যে ডুম্বুর বাঁধের কথা বলেছি, আসলে ভারত দোষী কিনা সেটাও জানবো শেষে লাস্ট পয়েন্টের বা তার আগের পয়েন্টের মাধ্যমে আমি বোঝাবো। তার আগে আমি বুঝে নিই নদী সংরক্ষণ কি। নদী সংরক্ষণ বাংলাদেশের বিভিন্ন স্থানে কি হয়েছে, শুধু বাংলাদেশ নয় ভারতেরও বিভিন্ন স্থানে কি হয়েছে, এই যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম মালপত্র নিয়ে গিয়ে কি হচ্ছে নদীর মধ্যে ফেলা হচ্ছে, খালের মধ্যে ফেলা হচ্ছে। এখানে তো এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যেখানে ব্রিজের উপর দিয়ে মানুষ তো যাচ্ছেই, তারপরে দেখুন ব্রিজের নিচ দিয়েও চলাফেরা হচ্ছে। কি কারণে এরকম হলো, এই যে দেখা যাচ্ছে যে পলিথিন, তারপরে হচ্ছে বিভিন্ন আবর্জনা ফেলার ফলে নদীর দুই পাশ পুরোপুরি ভরে গেছে, আর নদীর জল আস্তে আস্তে শুকাতে লেগেছে। এখন যদি পলিথিন বিভিন্ন কিছু নদীর মধ্যে ফেলা হয়, আবর্জনা ফেলা হয়, তাহলে কি হবে, নদীর কি হবে, গভীরতা কমে যাবে। নদীর গভীরতা যদি কমে যায় তাহলে নদী একটা নালা, সেই নালার মধ্যে দিয়ে জল যাচ্ছে। এবার নদীর গভীরতা যদি কমে যায় তাহলে জল তো উপচে পড়বেই। সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারত এবং বাংলাদেশের যে বিশেষ করে গ্রাম অঞ্চলের মধ্যে দিয়ে বা শহর অঞ্চলের মধ্যে দিয়ে যে নদীগুলো আছে সেগুলো সংরক্ষণের অভাবে প্রচুর পরিমাণে উপচে পড়ছে জল দুই পাশে, এবং নদী সমন্বিত অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এটা বোঝার বিষয়। এবার সেকেন্ড পয়েন্ট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাডটা কি। দেখুন, আপনারা তো নিশ্চয়ই কোমর যে পায়খানা হয় সেটা তো আপনারা শুনেছেন, যার উপরে বসে, মানে আমি বলছি যেটা বুঝতে পারছেন নিশ্চয়। তো সেখানে কি হয়, বাথরুম করার পরে আমরা একটা ফ্লাশ করে দিই, সঙ্গে সঙ্গে দেওয়া জলটা এসে পুরোপুরি ক্লিয়ার করে দিয়ে চলে যায়। ব্যাপারটা শুনতে বিশ্রী লাগছে, আমি বলছি হয়তো, তার সাথে আমি এটা বোঝানোর জন্য বললাম আপনাদেরকে। তার কারণ দেখুন, ফ্লাড যখন হয় না, তখন কিন্তু হঠাৎ করে জল এসে বিভিন্ন জায়গায় বন্যা সৃষ্টি করে দেয়, যার জন্য কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় আজকে এই পাহাড়ি অঞ্চলে বন্যা সৃষ্টি হচ্ছে। তো সেরকমভাবেই দেখুন, এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য 4টে ছবি দিয়ে রেখেছি। দেখুন, এই অঞ্চলে প্রচুর পরিমাণে জল জমেছে, এই অঞ্চলে পাহাড় দেখা যাচ্ছে। কি হচ্ছে, পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে, এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়ের বিভিন্ন অঞ্চল থেকে এসে জল কি হয় তাড়াতাড়ি উঁচু থেকে নিচের দিকে নামে। আমি ড্রেনেজ সিস্টেমে বললাম, নদীর উদ্দেশ্যই হচ্ছে নদীর গতি যেদিকে থাকবে সেই দিকেই যাওয়া। তার মানে নদী যেদিকে নিচু পাবে সেই দিকেই যাবে জল। আপনি যদি এখানে ফেলেন নিচের দিকে যাবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই পাহাড়ি অঞ্চল থেকে জল এসে হঠাৎ করে, মানে পাহাড়ের উপরে, আপনি যদি একটা সমান্তরাল জায়গায় জল ফেলেন তাহলে কিন্তু অত তাড়াতাড়ি সেটা কিন্তু জল এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে না। কিন্তু উঁচু জায়গায় যদি জল ফেলা হয় সেখান থেকে কিন্তু দ্রুত নিচের দিকে পড়বে। সেই মতন মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু ওই হচ্ছে ত্রিপুরা অঞ্চল, তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অত্যাধিক হয়েছে এই কদিন ধরে। এবং বৃষ্টিপাতের পরিমাণ অত্যাধিক হওয়ার জন্য যতটুকু আবহাওয়ার বার্তা ছিল তার থেকেও বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। এবং পাহাড়ি অঞ্চলে যদি অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হয় তাহলে কি হবে, তাহলে সেই অঞ্চলের জল জমে যে সমস্ত নদী আছে সেই নদীর মধ্যে গিয়ে পড়বে। তার ফলে দেখুন প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি হবে। এইবার এই যে বন্যার সৃষ্টি হবে, এই বন্যার সৃষ্টি কিন্তু যেটা ফ্লাড নামে পরিচিত। তো এই ফ্লাডে হয়েছে কি, দেখুন আপনাদের একটা জিনিস দেখাই, আমি পুরোপুরি জুম করা যেটা রয়েছে সেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে ডুম্বুর যে বাঁধটা, এখানে বাঁধটা দেওয়া, যেটা হচ্ছে গোমতী নদীর উপরে, যে গোমতী নদীটা পুরোপুরি কিন্তু এই স্থান থেকে গিয়ে আমাদের পুরোপুরি এই জায়গাটায় কিন্তু এন্ট্রি নিল। দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটায় কিন্তু বাংলাদেশের মধ্যে এন্ট্রি নিয়েছে, যেটা কুমিল্লা হয়ে বিভিন্ন দিকে কিন্তু ওই নদীটা ছড়িয়ে গেছে। এইবার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পুরোপুরি এই জায়গাটা, যেটা ভারতের মধ্যে অবস্থান করছে, এই জায়গাটা অর্থাৎ ডুম্বুর থেকে পুরোপুরি এই যে সোনামুড়া পর্যন্ত, মানে কুমিল্লার আগে পর্যন্ত প্রায় ত্রিপুরার যে অংশটা, ভারতের যে অংশটা, সেটা রয়েছে কত কিলোমিটার, নাকি 120 কিলোমিটার। এইবার ধরুন যদি এই ডুম্বুর বাঁধ খুলে দেয় ভারত, বাংলাদেশের মধ্যে যে জলটা যাচ্ছে, মানে বাংলাদেশের লোকেরা যেটা মনে করছে যে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্য এটা হয়েছে, ভারতের অনেক মানুষও এটাকে ট্রোল করছে, কিন্তু এটা নয়। আগে জিনিসটাকে বুঝতে হবে, যারা করছে তারা কিন্তু সমস্ত বাংলাদেশিও নয়। কিছু এমন বাংলাদেশিও আছে যারা কি করে, বা কিছু এমন ভারতের মধ্যেও মানুষ আছে যারা কি করে, যে ছোট একটা জিনিসকে অত্যন্ত পরিমাণে বাড়িয়ে দেয়। তো এখানে তো ছোট ঘটনাও কিছু ঘটেনি, যেটা একদম সহজ সরল নিয়ম। সেটা কি, সেটা হচ্ছে এই ডুম্বুর বাঁধ যদি ছাড়া হয়, এই ডুম্বুর বাঁধের জল যদি ছাড়া হয়, যদি ওপেন হয়, সেই ওপেন হওয়া জল প্রথমে কিন্তু 120 কিলোমিটার ত্রিপুরার অংশকে ভাসাবে। 120 কিলোমিটার ভারতের ত্রিপুরা অংশকে ভাসিয়ে দেবে। তাহলে কিভাবে এই ত্রিপুরার যে অংশটা ভাসছে, কিভাবে ভারত চাইবে যে নিজেদের 120 কিলোমিটার অঞ্চলের মধ্যে এত লোক বসবাস করছে, তাদেরকে আমরা ভাসিয়ে দিয়ে বাংলাদেশের ক্ষতি করব? এটা কখনো কি হতে পারে?
আপনারা নিজেরাই বলুন যে এটা কি কখনো হতে পারে? যারা আপনারা বাংলাদেশের ভিডিও দেখছেন বা ভারতের ভিডিও দেখছেন তারাই তো বলুন এটা কি হতে পারে? হতে পারে না কখনো। তার কারণ আপনার নিজের ঘরে এমন একটা জায়গা আছে যেখানে জল ছাড়লে পরে প্রথমে আপনার ঘরটা ডুববে, তারপরে গিয়ে বাইরের লোকজন ডুবে যাবে বা বাইরের লোকজন মরবে। তাহলে আপনি কি আপনার ঘরের সেই নলটা খুলবেন না? অতএব ভারতের এটা কখনোই হতে পারে না যে এই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলেই এই বন্যাটা সৃষ্টি হয়েছে, এটা নয়। এটার মেন কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেমের কথা তো আমি বলেইছি, সেটা হচ্ছে মেন হচ্ছে ফ্লাশ ফ্লাড হওয়ার ফলে প্রচণ্ড পরিমাণে কি হয়েছে মানে চারিদিকে জল জমে গেছে এবং সেই জল নদীর বিভিন্ন স্থান দিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় জমা হওয়ার ফলে যে নদীগুলো আছে সেই নদীগুলো ভরাট হয়েছে এবং ভরাট হয়ে কিন্তু দুই পাশে ছাপিয়ে পড়েছে। এর ফলেই কিন্তু বন্যাটা সৃষ্টি হয়েছে। কিন্তু তার জন্য এই ডুম্বুর যে ড্যামটা আছে সেই ড্যামের একটা কার্যকারিতা আছে, সেই কার্যকারিতা যদি আমাদের বুঝতে হয় তাহলে 3 নম্বর পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে অটোমেটিক ড্যাম শাটার কি আপনারা কি জানেন? যে বাঁধ হয়, ধরুন এটা একটা মানে আমি এর একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা আগে দেখে নিন যে ভিডিওটা কি। দেখুন একদম আমার রাইট সাইডে রয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এখানে প্রথমেই জলটা ঢালা হচ্ছে, জল ঢালার পরে দেখুন অটোমেটিক দুটো গেট কি হচ্ছে আস্তে আস্তে দেখুন উপরের দিকে উঠবে। এইবার যখনই জলটা পুরোপুরি একদম ওই গেটের উপরে উঠে গেল তখনই কিন্তু গেটটা উপরে উঠে জলটা বাইরে বেরিয়ে গেল, এবং যখনই ওই গেটের নিচে জলটা নেমে গেল তখনই কিন্তু কি হলো, জল বেরোনোটা বন্ধ হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এই যে অটোমেটিক ড্যাম শাটার, একটা যে বাঁধ হয় সেই বাঁধের কিন্তু কি হয়, একটা চাপ সহ্য করার ক্ষমতা থাকে। ধরুন আমি একটা বাঁধের উদাহরণ হিসেবে বলছি, 35 কেজি ওজন সহ্য করার একটা বাঁধের ক্ষমতা আছে। তো সেই বাঁধটার উপরে যদি 60 কেজি ওয়েট পড়ে তাহলে কি হবে, বাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যদি বাঁধ যদি ভেঙে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন? বাংলাদেশে তো প্রতি বছর বন্যা হবে। এবং যেটা আগে হতো 1980 সালের অনেক আগে কিন্তু এটা বারবার হতো, প্রতি বছর বৃষ্টির জন্য কিন্তু এই ফ্লাডের জন্য বন্যা হতো। এবং ভারত এবং বাংলাদেশের দুই দলেরই সমর্থনে কিন্তু এই বাঁধটা বানানো হয় এবং ভারত সরকার কিন্তু এতে প্রচণ্ড পরিমাণে টাকা খরচ করেছে। এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার 40 কিলোওয়াট বিদ্যুৎ যায় কিন্তু বাংলাদেশ, এবং বাংলাদেশ সেটা টাকা দিয়েই কেনে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বাঁধটা ছিল, এই বাঁধটা হচ্ছে একটা অটোমেটিক বাঁধ, মানে যে বাঁধটা আছে সেটা হচ্ছে একটা অটোমেটিক বাঁধ। প্রচণ্ড পরিমাণে জলের চাপ বাড়লে এটা খুলে যায় এবং খুলে গিয়ে যেটুকু উপচানোর দরকার জল সেটুকু উপচে যাওয়ার পরে সেটা ক্লোজ হয়। তো এই বিষয়টাই হচ্ছে মেন। এবার যদি এটা না করা হতো বা যদি অটোমেটিক বাঁধটাও না থাকতো, যদি সাধারণভাবে মানুষ দ্বারা ধরুন বাঁধের শাটার তুলতে হতো, তাহলেও কিন্তু বাঁধের শাটারটা খুলতে হতো, অটোমেটিক না হলেও খুলতে হতো, নাই কিন্তু বাঁধ পুরোপুরি ভেঙে যেত। আর ভেঙে গেলে কিন্তু বাংলাদেশের মধ্যে পুরোপুরি ঢুকে যেত জল, এবং ঢুকে গিয়ে কিন্তু আরও ভয়াবহ বন্যা, আরও দূরে কিন্তু জল ছড়াতে পারতো। সেক্ষেত্রে গেল অটোমেটিক ড্যাম শাটার। এইবার আরেকটা বিষয়, যেটা লাস্ট পয়েন্ট, যেটা আমাদের ভারতবর্ষ কেন সারা বিশ্বের ক্ষেত্রে, সারা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আমরা জানি যে কত পরিমাণে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কত পরিমাণে স্থানে খরা হচ্ছে, কত পরিমাণে বরফ গলছে, এবং সেই বরফের জল যাচ্ছে কোথায়, কেন খরা হচ্ছে? তাহলে আমি কেন বলছি একসাথে যে খরা হচ্ছে আবার বরফ গলছে? তার কারণ হচ্ছে আমাদের যে নেচার আছে সেটা কিন্তু একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। আর সেটা কিন্তু হচ্ছে আমাদেরই কুকর্ম। আমাদের কুকর্ম কীরকম? আমরা কি করছি, প্রচণ্ড পরিমাণে কলকারখানার বজ্র পদার্থ বিভিন্ন কিছু কি নদীর মধ্যে বিভিন্ন জায়গায় ফেলছি। তারপরে কি হচ্ছে, যে গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি হচ্ছে, সেই গ্রিন হাউস ইফেক্টের ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। উষ্ণায়নের ফলে যে মেরুর বরফগুলো আছে সেগুলো গলছে। এর ফলে কি হচ্ছে, যে আবহাওয়ার যে চরম অবস্থা সৃষ্টি হচ্ছে, এর ফলে যখন খরা হচ্ছে তো খরা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, আর যখন বৃষ্টি হচ্ছে তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আবার যেই স্থানে শীত যখন পড়ছে সেই স্থানে প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে। তো আবহাওয়ার এই চরম অবস্থা থেকে যদি আমাদের বেরোতে হয় তাহলে কিন্তু আমাদের এখন থেকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে আমাদের যে আবর্জনা ফেলা সেটা বন্ধ করতে হবে, বিশ্ব উষ্ণায়নটাকে কমাতে হবে। এই বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য আমাদের কিন্তু যে কলকারখানার ধোঁয়া, অতিরিক্ত পরিমাণে যে পেট্রোল ডিজেলের যে গাড়িগুলো সেগুলো চালানো বন্ধ করতে হবে। মানে বিশেষ করে আমরা যদি
প্রাকৃতিক জিনিস ইউজ করি সেটা সব থেকে বেটার হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটা ভবিষ্যতে হয়তো হতে চলেছে, হবেও, এবং আমরা কিন্তু একটা ভালো পৃথিবী, ভালো ভারত এবং ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারি খুব সহজেই। আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে, মানে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা যুক্তি দিতে পারলাম কি না জানি না, কিন্তু যেটুকু দিয়েছি সেটুকু যদি আপনাদের কোনো রকমভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাবেন। এই ধরনের ভিডিও আমি আনতে চলেছি, বিভিন্ন ধরনের ভিডিও আনতে চলেছি। বেল আইকনটা দাবিয়ে রাখবেন, যদি না রাখেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী ভিডিওটা মিস করে যাবেন। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।